আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। হাজীগাঁও ওয়েস্ট জানিজাম উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আবারও আমি উপস্থিত হলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক। আশা করি সবাই ভালো আছো এবং সবাই তোমাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য তোমাদের টেবিলে বইটা নিয়ে বসেছো, কিংবা ক্লাসটা অনলাইনে যাওয়ার পরে তোমরা বসবে। বসার আগে তোমরা আগের বিষয়গুলো আরেকটু রিভিশন করে নিবে। আমরা আগে আলোচনা করেছিলাম ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে পেসিভ করতে হয়। সেজন্য আমরা ভয়েসের সংজ্ঞা, প্রকারভেদ, সাবজেক্ট, অবজেক্ট, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এবং 5টা বেসিক রুল এগুলো আমরা আলোচনা করেছিলাম। এরপরে সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন, পার্সনের সাবজেক্ট অবজেক্ট ফর্ম এবং টেন্স অনুযায়ী 9টা টেন্সের অ্যাক্টিভ টু পেসিভ করার নিয়মগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে একটু ব্যতিক্রম কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো হলো ফ্যাক্টিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, কগনেট ভার্ব, কোয়াসিপেসিভ ভার্ব, প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত সেন্টেন্স এবং হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এম গোয়িং টু, এইভাবে টু যুক্ত এবং মোডাল এগুলোর কীভাবে পেসিভ করতে হয়। তাহলে এগুলো পেসিভ করার আগে আমাদের এগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে যে ওগুলো কাকে বলে, আসলে ফ্যাক্টিটিভ ভার্বটা কী। আমি পাশে একটা উদাহরণ লিখে রাখছি, হি টিচেস আস ইংলিশ, অথবা আরেকটা দিছি উই ইলেক্ট হিম ক্যাপ্টেন। না, এটাকে আমরা উই ইলেক্টেড দিতে পারি, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। হি টিচেস আস ইংলিশ, এখানে সে শিক্ষা দেয় আমাদেরকে ইংলিশ। আমি যদি বলি এখানে কে শিক্ষা দেয়, তাহলে উত্তর হবে কি সে। কী করে শিক্ষা দেয়, কি কাদেরকে দেয়, আমাদেরকে। কি দেয়, ইংলিশ। তাহলে এখানে মূল ভার্ব হচ্ছে শিক্ষা দেয়া। এরপরে অবজেক্ট হচ্ছে আস, একটা ইংলিশ, একটা বস্তুবাচক, একটা ব্যক্তিবাচক। তাহলে এখানে দুটো অবজেক্ট, আমি যদি একটা অবজেক্টকে বাদ দিই তাহলে হয় কি, হি টিচেস আস, সে আমাদের পড়ায়। তাহলে এখানে এই ভার্বটা এই অবজেক্ট একটাকে নিয়ে সন্তুষ্ট নয়, অর্থাৎ আমার মনের তৃপ্তিটা পোড়ানোর জন্য আমার আরেকটা অবজেক্টের প্রয়োজন হয়ে দাঁড়াচ্ছে। যখন আমি বললাম যে ইংলিশ, তখন আমার কথাটা আমার মনের মধ্যে বিষয়টা খুব ক্লিয়ারভাবে বুঝে আসলো। তাহলে আমি যদি বলি এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এমনি এই তিনটা দিয়েই পেসিভ করা যায়, কিন্তু কখনো কখনো দেখবে কোনো কোনো ভার্ব একটা অবজেক্টকে নিয়ে সন্তুষ্ট নয়, সেজন্য আমাদের আরেকটা অবজেক্টের প্রয়োজন হয়। যেমন হি গেভ মি, সে দিল আমাকে। হি গেভ মি, এমনি সাধারণত তিনটা ওয়ার্ড দিয়ে অর্থটা বুঝে আসে। যেমনিভাবে ইংরেজি সেন্টেন্সের গঠন হচ্ছে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু এখানে যদি হি গেভ মি, সে দিয়েছে আমাকে, যদি বলি কি দিয়েছে, প্রশ্ন একটা থেকে যায় না। তাহলে বললাম যে হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কি দিলাম। যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, কথাটা ক্লিয়ার। এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের পর অবজেক্ট আছে মাত্র একটি, কিন্তু এখানে হি গেভ মি, ভার্বের অবজেক্ট আছে একটি, মি, সে আমাকে দিল। প্রশ্ন আসে কি দিল, তখন বললাম যে এ পেন, একটা কলম দিল। তাহলে এইখানে এই ভার্বটা একটা অবজেক্টকে নিয়ে সন্তুষ্ট নয়। যে ভার্ব একটা অবজেক্টকে নিয়ে সন্তুষ্ট নয়, অর্থটাকে পরিতৃপ্তি করতে নিয়ে আসার জন্য আরেকটি ভার্ব অবজেক্টের প্রয়োজন হয়, সেটাকে বলা হয়, সেই ভার্বটিকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে গেভ হলো ফ্যাক্টিটিভ ভার্ব, আর অ্যাপেন হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট।
অর্থাৎ তাহলে এখানে কয়টি অবজেক্ট রয়েছে? দুটো অবজেক্ট রয়েছে। তাহলে যে ভার্ব একটি অবজেক্টকে নিয়ে সন্তুষ্ট নয়, আরেকটি অবজেক্টের প্রয়োজন হয়, সেটাকে আমরা বলতে পারি কি? ফ্যাক্টিটিভ ভার্ব। দ্যাট মিন্স ফ্যাক্টিটিভ ভার্বে দুটো অবজেক্ট থাকবে, হতে পারে ব্যক্তিবাচক, হতে পারে একটি ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কেমনি পেসিভ করব? তাহলে আমরা যেটা লিখেছি সেটা দিয়ে বুঝে নি না, এটা দিয়েই বুঝে নি, তাহলে ওটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি যদি এটাকে অ্যাক্টিভ মোডে রাখি বলি, তাহলে এটাকে যখন আমরা পেসিভ করব, তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, পেসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্ট কানে কিন্তু সে নিজে সক্রিয় হয়ে কাজ করছে, সেজন্য এটা অ্যাক্টিভ। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে কি? মূল ভার্বের পরে সাধারণত আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা সেটা অবজেক্ট। এখন আমি যদি কাকে দিস, আমাকে একটা অবজেক্ট, ব্যক্তিবাচক। যদি কি বলি কী দিল, তাহলে একটি পেন, তাহলে এটাও একটা অবজেক্ট। দুটো অবজেক্টের মধ্যে সাধারণত যেটা ব্যক্তিবাচক সেটাকে আনাটা, সেটাকে দিয়েও করা যায়, বস্তুবাচকটাকে দিয়েও করা যায়, তবে ব্যক্তিবাচকটাকে দিয়ে আনাটা শ্রেয়। তাহলে আমি যদি বলি অবজেক্ট হচ্ছে, আমি প্রথমটাকে, এটা অবজেক্ট 1, এটা অবজেক্ট 2, আমি এটাকে দিয়ে কাজ করতেছি। আচ্ছা, মি যখন সাবজেক্ট হিসাবে আগে চলে আসবে, আমরা জানি একটা পার্সোনাল প্রনাউন তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পসেসিভ ফর্ম। এখানে সাবজেক্ট আর অবজেক্ট ব্যবহার হবে। তাহলে মিয়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে কি? আই। যদি বলে এটা কোন টেন্সে আছে, এখানে গেভ ফার্স্ট ফর্ম, ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট হলে আমরা টেন্স পরিবর্তনের মধ্যে দেখেছিলাম ওয়াজ আয়ের বসে একজন হলে বসবে কি? ওয়াজ। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে গিভ, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভ, গেভ, গিভেন। তাহলে এখানে একটা রয়েছে কি? বাই প্রেপোজিশন, এরপরে বসে বাই প্রেপোজিশন, তার সাবজেক্ট অবজেক্ট, হিটা শেষে গিয়ে কী হবে? হির অবজেক্ট হচ্ছে কি? হিম। তবে এখানে অবজেক্ট টু এটা আমরা ব্যবহার করি নাই। এই ধরনের যদি অবজেক্ট টু একটা এক্সট্রা থাকে, সেটা আমরা বাইয়ের আগেই সাধারণত ব্যবহার করে থাকি, ঠিক আছে? আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। এই যে অবজেক্টটা আমরা পরিবর্তন করার সময় আগে না নিয়ে ঠিক ওই জায়গায় রেখে দিয়েছি শেষের দিকে মূল ভার্বের পরে, সেটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট। তাহলে আমি এটাকে দুইটা অবজেক্টের মধ্যে ব্যক্তিবাচকটাকে নিয়ে আমি কাজ করেছি, হ্যাঁ, এখানে ওটাকে দিয়েও কাজ করা যাবে। তাহলে আমরা অন্যটা দেখি। অন্যটাকে যদি আমি চিন্তা করি, তাহলে হবে কি? অবজেক্ট হচ্ছে এখানে মূল ভার্বের পরে দুটো আছে, আমি এটাকে নিয়ে কাজ করবো, অবজেক্ট টু, বস্তুবাচকটাকে। তাহলে এটা চলে আসলে হবে অ্যাপেন। 2 নম্বর টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, এখানে কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট, সেহেতু এটা অ্যাপেন সিঙ্গুলার বিতে কী বসবে? ওয়াজ। 3 নম্বর মূল ভার্বে ফি ফ্রম গিভেন। তাহলে আমরা যে অবজেক্টটাকে আমরা প্রথমটাতে ব্যক্তিবাচকটাকে আনছি বিদায়, ওটাকে আনি না, সেটা বাইরে আগে বসিয়ে দিয়েছি, এখানেও সেই কাজটাই করব। গিভেন মি, এটা কোনো পরিবর্তনই হবে না, প্রেপোজিশন বাই হিম। তাহলে এই সেন্টেন্সে অ্যাপেন হচ্ছে রিটেইনড অবজেক্ট, যে অবজেক্টটাকে আমরা এই দিক থেকে অবজেক্টের থেকে সাবজেক্টে আনি না। আবার এই সেন্টেন্সে এইটাতে দেখা যায় মিটাই হচ্ছে কি? রিটেইনড অবজেক্ট। বোঝা গেছে? তাহলে যদি দুটো অবজেক্ট থাকে, একটি অবজেক্টে নিয়ে যদি ভার্ব তার অর্থটাকে সম্পন্ন করতে না পারে, সেটাকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ব। আর ওই ক্ষেত্রে দুইটা অবজেক্টে যে কোনো একটাকে এনে ভয়েস করা যায়, তবে ব্যক্তিবাচকটাকে আনাটা শ্রেয়। দুটাই করা যাবে, তবে ব্যতিক্রম দেখো। তাহলে এটার পরে আমি যেটা লিখব, আমরা উপরে আরেকটা লিখে রাখছি, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন হিসাবে মনোনীত করলাম। উই ইলেক্টেড পাস্ট ফর্ম, আমরা মনোনীত করলাম হিম, তাকে ক্যাপ্টেন শ্রেণীর প্রধান হিসাবে। এখানে দেখা যায় মূল ভার্ব হিসাবে ইলেক্ট, কাকে নির্বাচন করেছি? হিম, কি? ক্যাপ্টেন হিসাবে। তাহলে এখানে অবজেক্ট আছে দুটো, একটা ব্যক্তি, একটা বস্তু, যেটা পদ বোঝাচ্ছে একটা। এই ধরনের ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, এই ধরনের ভার্বগুলো যদি হয় ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক,
এই ভার্বগুলো দিয়ে যদি কোনো একটা সেন্টেন্স ফ্যাক্টরি ভার্বের ওই ভার্বগুলো যদি কোনো একটা সেন্টেন্সে ফ্যাক্টরি ভার্বের ভূমিকা রাখে, সেক্ষেত্রে ব্যক্তিবাচকটাকেই আনতে হবে বস্তু বা ওই পদ বোঝায় যে ওই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে পিসিভ করা যায় না, তখন অর্থটা আসে না। তাইলে কি বুঝলাম? ইলেক্ট, সিলেক্ট, ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক, এই ভার্বগুলো যদি ফ্যাক্টরি ভার্বের ভূমিকা রাখে, সেক্ষেত্রে ওই ভার্বগুলো পরের যে অবজেক্টটা থাকে সেটাকে নিয়ে আমরা পিসিভ করব। তাইলে আনসারটা হয় কি? হিমটা আগে আসলে হয় কি? হি। ইলেক্টেড পাস্ট ফর্ম পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, তাইলে ওয়াজাইর বসবে, সিঙ্গুলার বিদায় ওয়াজ বসবে। হি ওয়াজ ইলেক্টেড। ও ক্যাপ্টেন রিটেন্ড অবজেক্ট, এটা রেখে দিব বাইর আগে। ক্যাপ্টেন প্রেপোজিশন বাই, ওই অবজেক্ট হবে কি? ওয়াজ। তাহলে কি বললাম? ফ্যাক্টরি ভার্বটা যদি ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক হয়, সেক্ষেত্রে ওই ভার্বটার পরেই যেই অবজেক্টটা থাকবে তথা ব্যক্তিবাচক, সেটাকে নিয়ে আমরা পিসিভ করব। তাহলে এই গেল ফ্যাক্টরি ভার্ব। দুই নম্বরে দেখা যায় রিফ্লেক্সিভ ভার্ব। আমরা জানি প্রনাউন 8 প্রকার। প্রনাউন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা প্রকার। প্রনাউন বলা হয় যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, সেটাকে প্রনাউন বলি। প্রনাউন 8 প্রকার, তার মধ্যে একটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে কি? যে প্রনাউনগুলো শেষে সেলফ কিংবা সেলফস যুক্ত হবে। প্লোরাল হলে সেলফস, সিঙ্গুলার হলে সেলফ। যেমন আই মাই সেলফ, আই একজন নিজেকে বুঝেছি। দেম সেলফস, দেম মানে দে এর অবজেক্ট হচ্ছে দেম, এটার সাথে সেলফস হবে। এই সেলফ কিংবা সেলফস যুক্ত প্রনাউনগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। যে সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রনাউন ব্যবহার করা হয়, ভার্বের পর রিফ্লেক্সিভ প্রনাউন হবে, সেটা কিন্তু সাবজেক্টকেই বোঝাবে। ওই ভার্বটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব, আর অবজেক্টটিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। যেমন শি ফ্যান্স হারসেলফ, সে পাকালো মানে বাতাস করতেছে তার নিজেকে। এখানে হারসেলফ বলতে ওই সাবজেক্টকে বোঝাচ্ছে। হারসেলফ, এটা হার হচ্ছে শিয়ের অবজেক্ট ফর্ম, সাধারণত সেলফ, সেলফ এগুলো অবজেক্ট ফর্মের সাথে হয় কিংবা পসেসিভ ফর্মের সাথে হয়। যেমন হারসেলফ, এটা আমরা অবজেক্ট অফ পসেসিভ, কিন্তু মাইসেলফটা পসেসিভ ফর্মের সাথে পড়ছে। তাহলে যেখানে কোনো একটা প্রনাউনের সাথে কোনো একটা প্রনাউনের অবজেক্ট ফর্ম কিংবা পসেসিভ ফর্মের সাথে সেলফ কিংবা সেলফ যুক্ত হয়ে কোনো একটা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় এবং সেটা পুনরায় সাবজেক্টকেই বোঝায়, ওই ভার্বটাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। ওটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে করব দেখা যাক। রিফ্লেক্সিভ ভার্বের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। যেমন শি ফ্যান্স হারসেলফ, সে পাখায় তার নিজেকে, গরমের মধ্যে পাখায় বাতাস করতেছে নিজেকে। এখানে ফ্যান্স হচ্ছে ভার্ব, ফ্যান প্রেজেন্ট ফর্ম বিদায়, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায়, এখানে এস যুক্ত হয়েছে। হারসেলফ রিফ্লেক্সিভ প্রনাউনের ভার্বের মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার সময় একটা বিষয় মনে রাখতে হবে, সেখানে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। তাহলে 5টা বিষয় যে পরিবর্তন হয়, টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব 2 নম্বর, 3 নম্বর মূলবাড়ি পিপি ফর্ম 4 নম্বর, প্রেপোজিশন ওগুলো ঠিক থাকবে, কিন্তু সাবজেক্ট অবজেক্ট ঠিক ওইগুলো পরিবর্তন হবে না। তাহলে দেখা যায় অবজেক্টটা সাবজেক্টে আসতেছে না, তার মানে সাবজেক্টের ব্যবহার হবে, এটা কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে। শি, এখন ফ্যান্স এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই জন্য একটা আসছে একটা ফ্যান্স। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে অ্যামিজার বসে, তাহলে শি এক্সাম দিতে ইজ বসবে। 2 নম্বর টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। 3 নম্বর মূল ভার্বের পিপি ফর্ম, মূল ভার্ব হচ্ছে ফ্যান, এটা পাস্ট পার্টিসিপেন্ট হচ্ছে ফ্যান্ট, FANED। প্রেপোজিশন 4 নম্বর বাই। 5 নম্বর যেহেতু সাবজেক্ট অবজেক্টের সাবজেক্টে আসে নাই, সাবজেক্ট অবজেক্টে আসবে না,
অবজেক্টের জায়গায় বসবে। তাহলে দেখ ব্যতিক্রমটা কি, রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয় যে প্রনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। আর রিফ্লেক্সিভ প্রনাউন যদি কোনো একটা ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহার হয় সেটাকে বলে রিফ্লেক্সিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। তাহলে এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব, মূল ভার্ব, পিপি ফ্রম, প্রেপোজিশন এগুলো হবে কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে আমরা সাবজেক্টে রেখেছি প্রেজেন্ট ফর্ম বিদায় ইস ব্যবহার করছি, আমি যার থেকে সিঙ্গুলার বিদায় ইস। 3 নম্বর মূল পিপি ফর্ম ফ্রেন্ড, প্রেপোজিশন বাই, সাবজেক্টটা অবজেক্টে রয়ে গেল। আমরা আরেকটা দেখি হি কিল্ড। আমরা জানি রিফ্লেক্সিভ প্রনাউনগুলো অবজেক্ট কিংবা পসেসিভ ফর্মের সাথে হয়। তাহলে হি অবজেক্ট হচ্ছে হিম সেলফ, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে মেরে ফেলল। তাহলে এখানে দেখা যায় হি কিল্ড হিমসেলফ, এখানে রিফ্লেক্সিভ প্রনাউন। আর যে ভার্বটা রিফ্লেক্সিভ প্রনাউনকে গ্রহণ করছে সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ প্রনাউনযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে যেটা সাবজেক্টের জায়গায় থেকে যাবে, তাহলে হবে কি হি। আর কিল্ড পাস্ট ফর্ম বিদায় হবে কি হি সিঙ্গুলার বিদায়, ফার্স্ট ফর্ম হলে ওয়াজ আয়ার হয়, হি সিঙ্গুলার বিদায় ওয়াজ। 3 নম্বর মূল ভার্বে ফিরম কিল্ড, এটা পাস্ট পার্টিসিপাল কিন্তু কিল্ড, প্রেপোজিশন বাই, যেহেতু সাবজেক্টে আসবে না, যাবে না, তাহলে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায়। আশা করি তোমরা বুঝেছো। এরপরে যদি তোমাদের কনফিউজড তৈকে যায় তাহলে বিষয়টা আমাকে না করবে, সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়। বাকি 3টা পরিবর্তন কিন্তু যথারীতি হবে। এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। 3 নম্বরে কগনেট ভার্ব। আসলে আমাকে বুঝতে হবে কগনেট ভার্বটা কি। কগনেট ভার্ব হলো যে ভার্ব তার অনুরূপ, তার সমার্থক কোনো অবজেক্টকে নিয়েই অর্থ সমাপ্ত করে বা সেন্টেন্সটা সম্পন্ন করে। যে ভার্ব তার একই বা সমার্থক অবজেক্টকে নিয়ে অর্থ সম্পন্ন করে, সেন্টেন্সটা সমাপ্ত করে, সেটাকে বলা হয় কগনেট ভার্ব। আমরা উদাহরণের মধ্যে দেখি হি র্যান এ রেস, রানের পাঁচ হচ্ছে রেন, হি র্যান এ রেস, এখানে র্যান তো দৌড়েছিল বা দৌড়ালো, রেস একটা প্রতিযোগিতায় বা দৌড় প্রতিযোগিতা। দেখো এখানে দৌড়ালো আবার দৌড় প্রতিযোগিতা, তাহলে দৌড়ালো দৌড় প্রতিযোগিতা, এখানে যে ভার্বটা অর্থ দৌড়ালো সেটা যে অবজেক্টটা গ্রহণ করছে সেটা অর্থ দৌড় প্রতিযোগিতা। তাহলে দেখা যাচ্ছে দৌড়ালো দৌড় প্রতিযোগিতায় প্রায় একই ধরনের ভার্ব এবং অবজেক্ট। এই ধরনের যদি ভার্ব আর অবজেক্ট একই ধরনের সমার্থক হয়, অথবা যেবার সমার্থক একই ধরনের সমার্থক অর্থ অবজেক্ট নিয়ে একটা সম্পন্ন করে অর্থ, সেটাকে বলা হয় কগনেট ভার্ব। তাহলে আমরা দেখব এটাই। তাহলে এখানে দেখা যায় সাবজেক্ট হি কী করলো, দৌড়ালো কিসে, একটি দৌড় প্রতিযোগিতায়। তাহলে এখানে অবজেক্ট হিসাবে কাজ করতেছে কোনটা, রেস। তাহলে আমরা অবজেক্টের সাবজেক্ট আনবো রেস। 2 নম্বর হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আগে বললাম রেন্টটা ফার্স্ট ফর্ম, তাহলে রেস সিঙ্গুলার একটা প্রতিযোগিতা, সেজন্য ওয়াজ সিঙ্গুলার বিদে কী বসবে ওয়াজ। 3 নম্বর হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল, আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম আমরা জানি রান, রান। তাহলে পাস্ট পার্টিসিপাল হচ্ছে কি রান, প্রিপোজিশন বাই বসবে, হিটা কি হবে হিম হবে। তাহলে আমরা একটা দেখতে পারি শি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, সে ঘুম দিলা একটা ভালো ঘুম। সাউন্ড হতে এখানে শব্দ নয়, সাউন্ড হতে ভালো। তাহলে একটি ভালো ঘুমালো সে, অর্থাৎ সে একটা ভালো ঘুম দিল। এখানে ভার্ব হচ্ছে স্লেপ্ট, পাস্ট ফর্ম ঘুমালো, আর অবজেক্ট হচ্ছে
সর ছিল একটা ভালো কম। তাহলে দেখা যায় এখানে ভার্ব যে অবজেক্টটা গ্রহণ করছে সেটার সাথে ভার্বের প্রায় সমার্থক অর্থ রয়েছে। এই ধরনের সমার্থক অর্থবোধক অবজেক্টকে যদি নিয়ে কোনো একটা ভার্ব তার অর্থ সম্পন্ন করে সেটাকে বলা হয় কগনেট ভার্ব। আর যে অবজেক্টটি আছে সেটাকে বলা হয় কগনেট অবজেক্ট। এটাকে পেসিভ করতে গেলে ঠিক আগের বলে যাব, মূল ভার্ব ফর অবজেক্ট এ সাউন্ড স্লিপ অবজেক্ট, সেটা কাজ করতে গেলে সাবজেক্ট হিসেবে কাজ করবে এ সাউন্ড স্লিপ স্লেপ্ট পাস ফ্রম, সেজন্য বসবে কি ওয়াস। মূল ভার্ব পিপি ফর্ম, আর 3 নম্বরে সেটা স্লেপ্ট স্লিপ স্লেপ্ট স্লেপ্ট। প্রেপোজিশন বাই সাবজেক্ট সি, সেটা অবজেক্টে গিয়ে কী হবে কি হ্যাশ। আশা করি তোমরা বুঝেছ। কগনেট ভার্ব বলা হয় যে ভার্ব তার একই রকম বা সমার্থক অবজেক্ট নিয়ে অর্থ সম্পন্ন করে সেটা কগনেট ভার্ব, আর যে অবজেক্টটি গ্রহণ করে সেটা সব কগনেট অবজেক্ট। এটাকে পেসিভ করতে গেলে স্বাভাবিক নিয়মেই করতে হয়। এরপর আমাদের যেটা আসে কোয়াসি পেসিভ ভার্ব। কোয়াসির বাংলা আমরা জানি অর্ধ, অর্ধেক, অর্ধেকের মতো। আর পেসিভ অর্থ পেসিভ, তার মানে যে অ্যাক্টিভটার অর্ধেক পেসিভ থাকবে সেটাকে বলা হয় পেসিভ। আমরা একটু সাধারণভাবে পেসিভ করতে গেলে আমরা বুঝি আই ইট রাইস, এটা পেসিভ হচ্ছে কি রাইস ইজ ইটেন বাই মি। এটা তো আমি ভাত খাই, এটা তো ভাত আমার দ্বারা খাওয়া হয়। এটা আমি স্বাভাবিক থেকে একটা উদাহরণ দিলাম। এটা কোয়াসিফেসিভ নয়, কোয়াসিফেসিভ আমি আসতেছি। হ্যাঁ, আমি উদাহরণ দিলাম কি কোয়াসিফেসিভের, ও তো পরে দেখি। তাহলে আমরা রাইস সেল সিপ। যদি বলি আই সেল রাইস, আমি বিক্রি করি চাল। এটা যদি আমি পেসিভ করি তাহলে হবে কি রাইস সেল প্রেজেন্ট ফর্ম, সেজন্য হবে কি ইজ পাস্ট পার্টিসিপল ফ্রম ভার্বে সোল্ড। প্রেপোজিশন বাই আই এর অবজেক্ট হচ্ছে কি চাল আমার দ্বারাই বিক্রি হয়। আর কোয়াসিফেসিভের জন্য আমি যে ভার্বটা সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে রাইস সেল সিপ। তাহলে এইটার বাংলা হচ্ছে চাল আমার দ্বারা বিক্রি হয়, আর এটার অর্থ হচ্ছে কি চাল বিক্রি হয় সস্তায়। চাল বিক্রি হয় আমার দ্বারা, চাল বিক্রি হয় সস্তা। চাল বিক্রি হয়, চাল বিক্রি হয়, মিলে গেছে না? তাহলে এটা যেহেতু পেসিভ, তাহলে এটার অনেক অংশটা চাল বিক্রি হয়, এই অংশটা পেসিভের মতো। সেজন্য এটাকে বলা হয় কি কোয়াসিফেসিভ। এটা দেখতে অ্যাক্টিভ কিন্তু গঠনগতভাবে অ্যাক্টিভ হলেও অর্থগত দিক থেকে পেসিভ, সেই জন্য এটাকে বলা হয় কোয়াসি। কোয়াসির বাংলা হচ্ছে অর্ধেক, অর্ধ, আধা। তাহলে কোয়াসিফেসিভ মানে যে সেন্টেন্সটা গঠনগতভাবে অ্যাক্টিভ, অর্থগত দিক থেকে পেসিভ, সেটাকে আমরা বলি কোয়াসি পেসিভ। আর একটু দেখি আই সেল রাইস, আমি চাল বিক্রি করি। রাইস ইজ সোল্ড বাই মি, চাল আমার দ্বারা বিক্রি হয়, চাল আমার দ্বারা বিক্রি হয়, বা চাল বিক্রি হয় আমার দ্বারা, চাল বিক্রি হয় সস্তায়। চাল বিক্রি হয়, চাল বিক্রি মিলে গেছে, তাহলে এটা পেসিভ। তাহলে ওটা একটা পেসিভের মতো অর্থের দিক থেকে। হ্যাঁ, এটাই হচ্ছে কি কোয়াসি পেসিভ। আমি এখন কোয়াসি পেসিভ বা অ্যাক্টিভ থেকে কীভাবে পেসিভ করবো সেই রোলটা দেখাবো। হ্যাঁ, অ্যাক্টিভে যদি আমি যাই রাইস সেল, রাইস কিন্তু অনেকগুলো বোঝালেও আনকাউন্টেবল নাউন বিদায়, মানে যেগুলোকে কোনো কিছুর নামকে নাউন বলি, তাহলে রাইস একটা নাম, বস্তু, খাবারের বস্তু, কিন্তু এটা গণনা করা যায় না। গণনা করা না গেলে আমরা জানি আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলারই হয়। তো এই জন্য সেলের সাথে একটা এস হয়েছে, রাইস সেলস সিপ। এটাকে পেসিভ করতে গেলে হবে কি, হ্যাঁ, এটা একটু তোমাদের চর্চার মধ্যে রাখতে হবে। চর্চার মধ্যে কি, এটাকে পেসিভ করতে গেলে সাবজেক্ট চলে আসবে হুবহুব রাইস, এরপরে ভার্ব, এরপরে তোমার এখানে হচ্ছে এখানে যে একটা অ্যাডজেক্টিভ রয়েছে এটা সিপ, সস্তা। রাইস ইজ সিপ, অর্থাৎ আমি জাস্ট সেল এটা লিখিনি, এইটাই লিখব, কিছু বাড়তি আলাদা ওয়ার্ড যুক্ত করে। তাহলে এখানে তোমরা মাত্র রাখবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে সবসময় ভার্ব হিসেবে ইজি দেখা যায়। এরপর যেটা তোমাদের অতিরিক্ত অংশ বসাতে হবে সেটা হচ্ছে কি হয়েন, ইট ইজ। এখন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম সোল্ড। তাহলে তোমাদের যে বিষয়টা এক্সট্রা মাথায় রাখতে হবে সেটা হলো হোয়েন ইট ইজ সোল্ড, এই অংশটা তোমাকে বাড়তি রাখতে হবে মনে।
তাহলে হবে কি রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ মূল ভার্বে পি ফর্ম আগে এক্সট্রা একটা হোয়েন ইট ইজ তোমাকে অ্যাড করতে হবে। আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। স্টোন ফিলস হার্ট। পাথর অনুভব হয় শক্ত। পেসিভের মতো, অর্ধেক পেসিভের মতো। পাথর অনুভব হয় শক্ত। এইভাবে বরফ অনুভব হয় ঠান্ডা, অনেক কিছু করা যায়। তাহলে দেখা যায় এখানে সাবজেক্ট হচ্ছে এক স্টোন। তাহলে আমরা ঠিক এটা মতো ফলো করবো। সাবজেক্ট হয়ে যাবে স্টোন ইজ, এখানে ইজি হয়, প্রায় সময় ইজি হয়। স্টোন ইজ অ্যাডজেক্টিভ চিপ হার্ট। তাহলে আমরা এক্সট্রা কী বসাবো এখানে? হোয়েন ইট ইজ, হোয়েন ইট ইজ। ফিল এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি ফেল্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছ পসিফেসি মানে যে সেন্টেন্সটা গঠনগতভাবে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক থেকে পেসিভ, সেদিন এটাকে বলে পসিফেসিভ। আর এটাকে পেসিভ করতে গেলে সাবজেক্ট ইজ ভার্ব অ্যাডজেক্টিভ যেটা শেষে থাকে, এরপর হোয়েন ইট ইজ দিয়ে বারবের পিপি ফর্ম। গুড, তোমরা চর্চা করবে আশা করি। আমি এরপরে অংশে যাই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স। প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স বলতে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল বলতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আমরা আইএনজি করি সেটা সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল। সেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ এইগুলো বোঝাবে। যেমন আমি লিখছি একটা আই স দেম প্লে। এখানে আই সাবজেক্ট, সাবজেক্ট দেম, সব ভার্ব, দেম অবজেক্ট। ক্লিয়ার? আমি তাদেরকে দেখলাম। এরপরে যে এক্সটেনশনটা আছে সেটা হচ্ছে প্লেইং ফুটবল। তারা কী খেলতেছিল? ফুটবল। তাহলে এখানে প্লে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইনজি প্লেইং, তাহলে তারা একটা কাজের মধ্যেই ছিল। তাহলে দুষ্গুণ অবস্থা কাজের মধ্যে রানিংয়ের মধ্যে ছিল, সেটা অ্যাডজেক্টিভ। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল এক্সটেনশন যেটা সেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে যুক্ত হবে। এই ধরনের সেন্টেন্সকে পেসিভ করতে গেলে যেটা করতে হবে অ্যাক্টিভ আই স দেম প্লেইং ফুটবল। এটা আমরা স্বাভাবিক নিয়মে পেসিভ করব। এই যে মূল ভার্ব আমার সাবজেক্ট ভার্ব অবজেক্টটা ফেলেই চলে, এক্সটেনশনটা আমরা রেখে দিব। এটা আমরা শেষের দিকে ব্যবহার করব। তাহলে আমি যদি জাস্ট এই অংশটা পেসিভ করি তাহলে হবে কি অবজেক্টটা সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে দেম, সেটা সাবজেক্ট এসে হবে কি দে। এখানে স হচ্ছে পাস্ট ফর্ম, সি স সিন। স পাস্ট ফর্ম বিদায় পাস্ট ইন্ডিভিট। আমরা জানি পাস্ট ইন্ডিভিটেন্স হলে ওয়াজ আয়ের বসে। এখানে দেটা প্লোরাল বিদে কী হবে? আয়ার হবে। তাহলে দে আয়ার মূল ভার্বে। এরপর 3 নম্বর হচ্ছে মূল ভার্বে পিপি ফর্ম। মূল ভার্ব হচ্ছে কি সি স সিন। প্রেপোজিশন কি হয়? বাই হবে। তবে আমরা চাইলে এই অংশটা বাইয়ের আগে বসাই দিতে পারি। তাহলে হবে কি প্লে দে আয়ার সিন প্লেয়িং ফুটবল বাই আইয়ের অবজেক্ট হচ্ছে কি মি। তাহলে এখানে যে বিষয়টা তোমাদের আলাদা মাথা রাখতে আছে, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটি কিছু হচ্ছে না, জাস্ট বাইরে আগে বসাই দিতে হচ্ছে। আমরা স্বাভাবিক নিয়মে এটা এমনিই করতাম, দে আয়ার সিন বাই মি। এই অংশটা বাইরে আগে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত যে অংশটা রয়েছে এক্সটেনশনটা সেটা আমরা বাইরে আগে এমনিতে বসাই দিব। তাহলে এটা পেসিভ হয়ে যায়। আমরা চাইলে পরে বসাতে পারি। যেমন দে আর সিন বাই মি প্লেয়িং ফুটবল। তোমার সুবিধা মতো করবে, যেটা দিয়ে অর্থ থেকে বেশি এখানে দিলে কি আমার অর্থটা খুব গোছানো হয়, সেই জন্য এইটা এইভাবে ব্যবহার করছি। তুমি চাইলে পরে ইউজ করতে পারো।
তাহলে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইন যুক্ত হলে সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। সাধারণত সাবজেক্ট বা অবজেক্টিভ হলে এক্সটেনশনটা যুক্ত থাকে, সেটা কোনো পরিবর্তন হয় স্বাভাবিক নিয়মে পেসিভ করে ওই অংশটা বাইরে আমরা কিংবা বাইরে পরে বা সেন্টেন্সে অবজেক্টের পরে আমরা জাস্ট অ্যাড করে দিব। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স। চেষ্টা করবে তোমরা বাসায় আরও বেশি বেশি চর্চা করবে, আশা করি তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এরপর যেটা আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, আই এম গোয়িং টু, আর গোয়িং টু বা মোডাল, এই ধরনের সেন্টেন্সকে পেসিভ করতে গেলে যেটা হয়, যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু, এটা টু আমাকে চাপ দিয়ে বোঝাচ্ছে যে করতেই হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে হ্যাভ টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে, কারণ এটা আমি নিজেই কাজটা করব বা করতে হবে, তাহলে কাজটা তো আমি নিজে করবো, তাহলে অ্যাক্টিভ। এটাকে পেসিভ করতে গেলে অর্থাৎ হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইজ গোয়িং টু, এইভাবেই টু যুক্ত কিংবা মডাল এই ধরনের যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে গেলে স্বাভাবিক নিয়মেই করব। তবে ব্যতিক্রমটা হচ্ছে এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব যেটা চিন্তা করি সেটা চিন্তা করতে হবে না, এইটাই বসে তার সাথে একটা জাস্ট বি যুক্ত হবে। তাহলে স্বাভাবিক নিয়ম করতে গেলে অবজেক্ট আগে হবে, এখানে মূল ভার্ব কিন্তু ডো, ডু হলে এই মূল ভার্ব পরে অবজেক্ট হচ্ছে কি, হ্যাঁ দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কী বললাম, হ্যাভ টু যা থাকে তার সাথে একটা কী হবে, বি হবে। তবে এখানে হ্যাভ আমরা জানি ফার্স্ট পারসন কিংবা সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ বসে, তবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে। এখানে দা ওয়ার্ক মানে কাজটি একটাকে যাচ্ছে বিদায় হ্যাভটা কী হয়ে যাচ্ছে, হ্যাজ হয়ে যাচ্ছে, হ্যাজ টু, এটার সাথে জাস্ট একটা বি। এটা অক্সিলিয়ারি ভার্বের কাজটা এইটার দ্বারা সম্পন্ন হয়েছে। 3 নম্বর হচ্ছে মূল ভার্বে পিপি ফর্ম, মূল হচ্ছে ডু, ডু ডিড, ডান, প্রেপোজিশন বাই সাবজেক্ট, আইটা কী হবে, মি। যে ব্যতিক্রম বিষয় সেটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হচ্ছে ওই হ্যাভ টু, হ্যাজ টু এই ধরনের যুক্ত সেন্টেন্স হলে তার সাথে প্লাস বি হচ্ছে, এটাই তোমাকে মাথায় রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাদের চেষ্টাটা সফল হবে যখন তোমরা নিজেরাই চেষ্টা করবে, ক্লাসগুলো তোমরা দেখবে, এর মধ্যে তোমাদের না আসলে কম বুঝতে বা ওই বিষয়টা আমরা কম বুঝেছি বিষয়টা আমাদের জানাবে, কমেন্ট করে জানাবে। তারপর আমি বারবার একটা নাম্বার দিয়ে রাখি, একটা নাম তোমরা এই নাম্বারে যোগাযোগ করবো অবশ্যই। না বুঝে থাকলে আজকে আমি যে বিষয়টা সেইগুলো হচ্ছে ব্যতিক্রম বিষয় আলোচনা করলাম। আমি একটু রিপিট করি, তোমাদের মনে পড়ে কিনা দেখো। ফ্যাক্টরি বার বলা হয় যে বার তার একটি অবজেক্টে নিয়ে সন্তুষ্ট নয়, অতিরিক্ত একটা অবজেক্ট বা সেটা হলো ফ্যাক্টরি বার। তবে এই ক্ষেত্রে ফ্যাক্টরি বারটা যদি ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, মেক হয় তাহলে সেখানে মূল ভার্বের পরের অবজেক্টটা দিয়ে পেসিভ করতে হয়, অন্য ভার্ব হলে দুটা যে কোনো একটা দিয়ে করা যায়, তবে ব্যক্তিবাচকটাকে দিয়ে করাটা শ্রেয়। 2 নম্বরটা দেখলাম কি রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ বলা বোঝার জন্য রিফ্লেক্সিভ প্রনাউন বুঝতে হবে। প্রনাউন থেকে রিফ্লেক্সিভ প্রনাউন, যে প্রনাউনের সাথে সেলফ কিংবা সেলফ যুক্ত হবে সেটা রিফ্লেক্সিভ প্রনাউন। আর রিফ্লেক্সিভ প্রনাউন যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে তখন সেটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, আর অবজেক্টটিকে রিফ্লেক্সিভ প্রনাউন বলা হয়। এই ধরনের অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করতে গেলে তোমাদের যে বিষয়টা সেখানে সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় বেসিক 5টা হলে বাকি 3টা তোমাদের চেঞ্জ করতে হবে। এরপর যেটা কগনেট ভার্ব, যে ভার্ব তার সমার্থক অর্থ নিয়ে অবজেক্টকে নিয়ে তার সেন্টেন্সের অর্থ সম্পন্ন করবে সেটা হলো কগনেট ভার্ব। কগনেট ভার্ব পেসিভ করার সময় স্বাভাবিক নিয়মেই করবে, অবজেক্টে সাবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট, বাকি এক্সট্রা মাঝখানে 3 অংশ সেটা স্বাভাবিকভাবে পরিবর্তন হবে। কোয়াসি পেসিভ বললাম, কোয়াসি অর্থ অর্ধেক, যে পেসিভ অর্থ পেসিভ নিষ্ক্রিয়, যে অ্যাক্টিভ, যে সেন্টেন্সটা গঠনগত দিক থেকে অ্যাক্টিভ হলেও কিন্তু অর্থগত দিক থেকে পেসিভের অর্থ প্রদান করে সেটা বলে কোয়াসি পেসিভ। আর এটাকে পেসিভ করার সময় সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ হয় ইট ইজ দিয়ে মূল ভার্বে পিপি ফর্ম। এরপরে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত বললাম, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি দিয়ে অতিরিক্ত একটা অংশ থাকবে, সেটা পেসিভ করার সময় ওই অতিরিক্ত অংশটা জাস্ট স্বাভাবিক নিয়মে পেসিভ করে বাইয়ের আগে কিংবা সেন্টেন্সের শেষের দিকে আমরা অ্যাড করে দিব বা বাইরে গিয়ে বসিয়ে দিব, তোমাদের সুবিধা মতো আনসারটা করতে পারবে। এরপর হ্যাভ টু, হ্যাজ টু, ইজ গোয়িং টু অর্থাৎ কোনো একটা মোডাল ভার্বের সাথে টু কিংবা মোডাল এগুলো হলে এটা পেসিভ করার সময় ওই স্বাভাবিক নিয়মে করবে, তবে অক্সিলিয়ারি ভার্বের কাজটা ওটাই করে দিবে, তবে তার সাথে এক্সট্রা একটা প্লাস বি দিতে হবে। আশা করি বন্ধুরা তোমরা বুঝেছ।
হ্যাঁ, তোমরা বুঝবে, না বুঝলে বোঝার চেষ্টা করবে, বেশি বেশি বই থেকে আরও চর্চা করো। আমি একটা উদাহরণ দিয়ে দুটো উদাহরণ দিয়ে বুঝেছি, তোমরা এরপর এক্সারসাইজ থেকে আরও 3-4টা 5টা করবে। এরপরেও যদি না পারো তোমরা আমাকে হ্যাঁ যখন যে কোনো সময় জানাতে পারবে। পরবর্তী ক্লাসে আমি ইন্টিগ্রেটেড সেন্টেন্সকে কীভাবে পেসিভ করতে হয় এটা ক্লাস 4 দিয়ে আমি ইনশাল্লাহ করব। এর মধ্যে তোমরা যদি না বুঝে থাকে এটা আমাদেরকে জানবে। বিগত ক্লাসের সবগুলো তোমরা জানবে। এছাড়া আমি প্রথম ক্লাসের দিকে বেসিক কতগুলো নিয়ম, পারসন, নাম্বার, জেন্ডার, সাবজেক্ট, অবজেক্ট, মোল বার, প্রিন্সিপাল বার, অক্সিলারি বার, প্রিন্সিপাল ভার্ব, এগুলো নিয়ে ওয়ার্ড, লেটার, অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট, সেমি ভাওয়েল, এগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসগুলো দেখবে। এই কন্টিনিউ যদি ক্লাসটা করে দেখবে তোমাদের মধ্যে একটা গ্রামাটিক্যাল একটা বিষয় মাথায় ঢুকে যাবে যে এইভাবে এই বিষয়টা। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সময় নিয়ে দেখবে। এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশ কামনা করে আজকে আমি এখানে আমার ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।